শুভ্রর কাছে রাতটা শুভ হলো না। ভাই বোনদের ঠকিয়েও লাভ হলো না কোনো। অশুভ অতৃপ্ত ঘুমহীন রাত কাটিয়ে নতুন এক ভোরের সূচনা ঘটল তার দরবারে। রাতটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। যা ছিল প্রত্যাশায় তার হলো কই। ভোরের আলো ফুটছে ধরণীর বুক চিরে। বারান্দার পর্দা ভেদ করে সূর্যের উত্তাপহীন সোনালি মৃদু তীর্যক রশ্মি এসে পড়াতেই চট করে ঘুম ছুটে যায় নব বিবাহিত রমণীর। অল্পতপ্ত মিষ্টি কিরণে চোখ বুজে রেখে নড়ে চড়ে ওঠার চেষ্টা করে মেহের, তবে শরীর নাড়াতে পারে না। নিজের ছোট্ট কায়ার উপর ভারী কিছু অনুভব হতেই মুখ কুঁচকে আসে আপনা আপনি। শ্বাস নিতে স্বল্প কষ্ট হচ্ছে, লাগছে দম বন্ধ। মেহের জোর খাটিয়ে এপাশ হতে ওপাশ হওয়ার চেষ্টা করল। নিজেকে কোনো কিছুর বন্ধনে আবদ্ধ অনুভব হতেই ধীরে ধীরে খোলার চেষ্টা করল ঘুমে ভার অক্ষি যুগল। পিটপিট করে চোখ খুলতেই সিলিংয়ের দিকটা নজরে পড়ল প্রথমে। এপাশ ওপাশ চোখ বোলায় দ্রুত। সে সম্পূর্ণ নতুন জায়গায়, নতুন ঘরে, নতুন কারোর বাহুডোরে আবদ্ধ। বালিশ হতে স্বল্প বিস্তর মাথা তুলে যায় মেয়েটা। শুভ্র পুরোপুরি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আপন গ্রীবার নিকট ঘুমন্ত হালাল পুরুষের তপ্ত উষ্ণশ্বাস অনুভব করল সে। অমনি ছটফটিয়ে উঠল নাজুক কোমল তনু। এক নিমিষেই ঘুম ছুটে গিয়ে জোরালো হলো হৃদয় স্পন্দন। ছটফট করে উঠল মেহের। রাতে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। ও বাড়ি থেকে আসার সময় কেঁদেছে খুব। বেশি কান্নার দরুন মাথা ভার ছিল, ধরেছিল মাথাটা। ওকে ফ্রেশ করিয়ে বিছানার উপর একবহর ঘোমটা টেনে বসিয়ে রেখে গিয়েছিল মেঘার সাফা। বাইরে থেকে দরজা লাগিয়েছিল। বসে থাকতে থাকতে ভার মাথা নিয়ে আর টিকতে পারেনি মেয়েটা। শত চেষ্টা করেও দুই চোখের পাপড়ি আর খুলে রাখতে পারেনি। বসা থেকে বাম কাত হয়ে বিছানায় গা এলিয়ে দিতে নিমিষেই তলিয়ে গেছে ঘুমের রাজ্যে। বাদবাকি আর কিছু মনে নেই ওর। এরই মধ্যে সকালও হয়ে গেল। ছটফট করতে করতে চঞ্চল হয়ে দেয়াল ঘড়ির দিকে চোখ তুলল মেহের। 7টা বাজতে চলল। সময় ঠাহর করে শুষ্ক ঢোক গিলল। শুভ্র নড়চড় না দেখে চোখ নুইয়ে তাকালো ওর ঘুমন্ত মুখ পানে। প্রথম কোনো পুরুষকে নিজের এতটা সন্নিকটে অনুভব করল সে। শ্বাস প্রশ্বাস বেগতিক এই অবস্থায়। আপনা আপনি ঠোঁট দুটো প্রগাঢ় হলো। লোকটার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে মাথার কাছটায় হাত রাখল। এলোমেলো চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে গুছিয়ে দিল ঘুমন্ত লোকটার চুলগুলো। আরও কিছুক্ষণ চেয়ে দেখল। এক চিলতে লাজুক হাসল আপন খেয়ালে। ওষ্ঠ বাড়িয়ে খুব আলগোছে কপলের ডান পাশে আলতো স্পর্শ আঁকল কেঁপে কেঁপে। অতপর দ্রুত সরে এসে মৃদু কম্পিত স্বরে ডাকল, এই যে। ঝাঁকালো একটু। নড়ে চড়ে উত্তর দেয় শুভ্র, হুম। ওঠো, আমি উঠব। ওঠ। ধরে আছো আমায়, ছাড়ো আগে। ছাড়বো না, ঘুম হয়নি এখনো আমার, ঘুমাবো আরও। ডিস্টার্ব করবি না একদম। ঘুমকাতর নিরেট কণ্ঠে মেহের ঢোক গিলে মিনমিন করে, সকাল হয়ে গেছে, উঠতে হবে এখন। তুমি ঘুমাও, আমাকে ছাড়ো, আমি উঠে যাই। শুভ্র মাথা তোলে এবার, ধীরে নিভু করে চোখ মেলে। মেহেরের কাচুমাচু মুখাব্যয় দেখে আবারও আগের মতো গলার নিকট মুখ ডুবিয়ে চোখ বুজে বলে, আমার ঘুম হারাম করে সারা রাত আরাম করে ঘুমিয়েছিস। এখন আমাকে একটু আরাম করে ঘুমাতে দে, নড়চড় করবি না একদম। আজই সাত সকালে আদ্রের ঘরে উপস্থিত হয়েছেন তোফায়েল কাবির। আদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছিল। দরজায় কড়া পড়ল তখন। অনুমতি দিতেই দরজা ঠেলে ছেলের ঘরে ঢুকলেন তোফায়েল কাবির। নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন তিনি। আব্বুর উপস্থিতি বুঝে তড়াক করে যায় আদ্র। শার্টের হাতা কোণে অবধি গুটিয়ে মিররের সামনে থেকে দ্রুত সরে আসে। ততক্ষণে তোফায়েল কাবির ভেতরে ঢুকে পড়েছেন।
আদ্র পরিস্থিতি আন্দাজ করতে না পেরে সহসাই বলল, আব্বু, আপনি আমার ঘরে কিছু প্রয়োজন ছিল, আমাকে ডাকলেই পারতেন। পেছনে হাত গুটিয়ে গুরুভার হয়ে দাঁড়ান তোফায়েল কাবির। রাশভারী গলায় বলেন, কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলুন না, বসুন আগে। টেবিলের পাশের সিঙ্গেল সোফাটায় বসলেন তিনি। আদ্র অধীর চেয়ে ব্যাকুল হয়ে। তার বাবা নিজে থেকেই তার ঘরে পদার্পণ করেছেন, নিশ্চয়ই খুব জরুরি কিছু, নয়তো এভাবে সকাল সকাল নিজে থেকে আসতেন না তিনি। সময় নিয়ে তোফায়েল কাবির ঠান্ডা স্বরে মুখ খুললেন, তোমাকে যা করতে বলেছিলাম করেছ? আদ্র বুঝল না, প্রশ্ন করল পাল্টা, কি? ডিভোর্স পেপার তৈরি করতে বলা হয়েছিল তোমায়, হাবভাব দেখে মনে হচ্ছে না তা করেছ বলে। আদ্রের চোখে মুখে তড়িতে পরিবর্তন আসে। তোফায়েল কাবির এক মুহূর্ত থেমে আবার বলেন থমথমে গলায়, ভাইয়ের মতো অবাধ্য হচ্ছ দিন দিন। তোমার গতিবিধি আজকাল অন্যরকম লাগছে। কি হয়েছে বলো তো? কি চাইছো তুমি বা তোমরা? কথা বলেছ তোমার ভাইয়ের সাথে? তার তো আজ ফিরে যাওয়ার ডেট, রাতে ফ্লাইট আছে তার। এই নিয়ে খোঁজ খবর আছে তোমার কাছে? ও যাওয়ার পর ঝামেলা বাড়াতে চাইছো? আব্বুর ভারী কথাগুলোর প্রত্যুত্তরে আদ্রখানি গম্ভীরতা টেনে বলল, ঝামেলা বাড়লে আমি ঝামেলা পোহাবো আব্বু। রুডি যদি চায় তাহলে ডিভোর্স হওয়াটা পরের ব্যাপার, আমি সামলে নেব পরে। যদি চায় মানে? তোমরা কি কোনোভাবে আশায় বসে আছো যে সেই ছেলে যাবে না? হুম, আশা করা বাদ দাও। ভবিতব্য সম্পর্কে তোমাদের ধারণা আছে বলেই জানি। আজ হলেও ডিভোর্স হবে আর কাল হলেও হবে। মেঘা আটকে থাকবে না এই গণ্ডিতে। বেকার বেকার সময় আর সুযোগ দুটোই নষ্ট করছো কেন তোমরা? যত সহজে ওকে মুক্ত করা যায় ততই ভালো হবে। আদ্র চুপ রইল, এবার আর মুখ খুলল না। তোফায়েল কাবির যেভাবে দম্ভ ভরে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেলেন দৃঢ় পায়ে। ৮টার কোটায় ঘড়ির কাঁটা। শুভ্রকে সরিয়ে কিছু সময় আগে উঠে পড়েছে মেহের। ফ্রেশ হয়ে নতুন একটা শাড়ি জড়িয়েছে গায়ে। হাত পা তীর করে কাঁপছে কেমন জড়তায়। শিরশির করছে হাত পায়ের তালু। নিচে যেতে হবে। সবাই কি ভাববে ওকে দেখে? আন্দাজ করলেই লজ্জায় মুড়িয়ে যাচ্ছে নাজুক মেয়েটা। লাল হয়ে উঠছে কপোল দুখানি। শুভ্রর হেলদোল নেই। বেঘোরে ঘুমাচ্ছে সেই লোক। মেহের খাটের পাশে অনেকক্ষণ যাবৎ পায়চারি করল। শাড়ির আঁচল খামচে সকল জড়তা ঠেলে ধাতস্থ করল নিজেকে। আধো ভেজা চুলগাছি মুড়িয়ে হাতখোপা করে নিল। শাড়ির আঁচল টেনে তুলল মাথায়। ঘোমটা টানল কপাল ঢেকে। শুভ্রকে ডাকার সাহস পেল না। একই ইতস্ততায় গুড়িয়ে যাচ্ছে। তার উপর ওই লোকের মুখোমুখি হলে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না। পরপর ঢোক গিলল মেহের। ঘুমন্ত শুভ্রর দিকে শেষ এক পলক চেয়ে ধীর পায়ে দরজার দিকে এগোলো। দরজা খুলে আগেই নিচে নামবে ও। ওদের তো কেউ ডাকতেও আসছে না। আর কতক্ষণ এভাবে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে? তার চেয়ে বরং একা একাই নিচে নামা ভালো। সে তো আগে থেকেই সব কিছুর সাথে পরিচিত, খুব একটা সংশয় হবে না। দরজার ছিটকিনি খুলল মেহের, কিন্তু দরজাখানা খুলে আসলো না তবুও। আটকে গেছে বোধহয়। জোর খাটিয়ে দরজাটা টানাটানি করল সে। অধিক চাপ প্রয়োগেও কোনো কাজ হলো না, অথচ ছিটকিনি খোলা। পাক্কা ২ মিনিটের চেষ্টার পরও শত কসরত করেও লাভ হলো না। খুলল না দরজাটা। কোনোভাবে কি আটকে গেছে নাকি বাইরে থেকে লাগানো? মেহের দরজার কাছ থেকে সরে এসে খানিক বিচলিত স্বরে শুভ্রকে ডাকল, ভাইয়া শুনছো? আর কত ঘুমাবে? উঠো এবার। ঘুমের ঘোরে জবাব দেয় শুভ্র, ঘুম পুরো হয়নি এখনো, জ্বালাবি না? দেখো না, দরজাটা খুলছে না, বাইরে থেকে আটকানো হয়েছে বোধহয়।
8টা বেজে গেছে, বাইরে যেতে হবে তো। সবাই কি ভাববে এত সকাল অবধি ঘুমালে? ওঠো প্লিজ, দরজাটা খুলে দাও, আমি বের হয়ে যাই, আর তারপর আবার ঘুমাও তুমি। বের হতে হবে না, ঘুমা তুইও। ঘুমের ঘোরে শুভ্রর বেখেয়ালে জবাবে মেহের বিছানার পাশে বসল। 2 হাতে ওকে ঝাঁকিয়ে ডাকল, প্লিজ ওঠো, আমি বাইরে যাব। আমি না নতুন বউ, দরজা খুলে দাও, আমি বেরোবো। শুভ্র গা মুড়িয়ে উঠল এবার, ঘুম হবে না আর। চোখ ডলে হাই তুলল, নিভু চোখ পুরু করল, পূর্ণ দৃষ্টিতে তাকালো মেহেরের দিকে। সকাল সকাল মেয়েটার স্নিগ্ধ শোভন ভীতু মুখখানা দেখা মাত্রই থমকালো অক্ষি যুগল। বিমূঢ় হলো দৃষ্টি জোড়া। লাল টুকটুকে শাড়ি পরেছে মেয়েটা, আঁচল টেনে ঘোমটা দেওয়া কপালের অদূর অবধি। কালকের ভারী মেকআপের আবরণ উঠাতেই আজ স্নিগ্ধ কোমল লাগছে মেয়েটাকে। এভাবেই সাজগোছিনা অবস্থায় ওকে বরাবর দেখে অভ্যস্ত শুভ্র, তবে আজ অন্যরকম লাগছে। দৃষ্টিভঙ্গির সাথে সাথে মেয়েটার মাঝেও পরিবর্তন এসেছে হাজার। একটু আধটু ঠোঁট রঞ্জনে গোলাপি দেখাচ্ছে ওষ্ঠজোড়া, চোখে গাঢ় কাজল। শুভ্র চোখ স্থির করে কয়েক মুহূর্ত পলকহীনা মেয়েটাকে পরখ করল, দেখল মন ভরে। এমন একটা সকালে এই মেয়েটাকে এভাবে পাবে, এটা কি কভু ভাবনায় ছিল ওর? সম্পূর্ণ অভাবনীয় হলেও এটাই হলো। শুভ্রর ঠোঁট প্রসারিত হলো মৃদুমন্দ। আকস্মিক ডান হাতে এক টান মেরে মেয়েটাকে কাছে এনে ফেলল। হুমড়ি খেয়ে ওর বুকের উপর আছড়ে পড়ল মেয়েটার নমনীয় অনুচ্চ দেহখানা। তৎক্ষণাৎ ভরকালো মেয়েটা, ছলকে চাইল শুভ্রর চোখ পানে। বলল শুভ্র, নতুন বউ হওয়ার আসল দায়িত্বটাই পালন করিসনি এখনো। এখন আর বাইরে গিয়ে ফর্মালিটি দেখাতে হবে না, আয় ঘুমাই। মেহের খচখচ করে, বাড়ে হৃদস্পন্দনের গতি, মিনমিন করে কোনো রকমে। বাইরে যেতে হবে। হবে না, আমার কাছে থাকলে তাতেই হবে। ভাইয়া, দরজা বাইরে থেকে। বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। শুভ্র দাঁত খিচে ধমকালো, গাধা! কিসের ভাইয়া? কাকে ভাইয়া বলছিস তুই? বিয়ে করেছি তোকে, বউ হোস তুই আমার। কাল কবুল পড়েছিস আমার নামে, আর আজ আমাকে ভাইয়া বলছিস? গাধা! মেহের তৎক্ষণাৎ মোচড় দিয়ে ওঠে, অধর ভেজায় জিভে। অভ্যেস হয়ে গেছে ভাইয়া বলাটা। শুভ্রকে দেখলেই কিছু বলার আগে ভাইয়া সম্বোধনটা আপনা আপনি উচ্চারণ হয় জিভের ডগায়। শুষ্ক ঢোক গিলল মেয়েটা, অভিযোগ করে বলল শেষের কথাটা টেনে নিয়ে, তুমি আমাকে সবসময় গাধা বলো কেন? আগে বল, আমি তোর কি লাগি? ভা। বলতে বলতে শুভ্র রাগান্বিত দৃষ্টি দেখে সেকেন্ডের মাথায় নিজেকে শুধরে নিল। না, হাজবেন্ড। এবার বল, কাল রাতে ঘুমিয়েছিলি কেন? ঘুম পেয়েছিল খুব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। শুভ্রর কোমর জড়িয়ে নিল শক্ত করে, বলল দাঁতে দাঁত চেপে, এজন্যই তোকে গাধা বলি, গাধা একটা। তোর আক্কেল কি হাঁটুর নিচে? কাল আমাদের বাসর রাত ছিল, কোন সেন্সে আমি আসার আগেই তুই কাল ঘুমিয়ে পড়লি? গাধা কোথাকার! মেহের দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়, জিভে কামড় বসায় সহসা। শুভ্রর কথাটায় কান গরম হয়ে আসে ওর, আমতা আমতা করে বলে চোখ চুরিয়ে, আমি না মানে, মাথা ধরেছিল একটু, বসে থাকতে থাকতে শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তুমি কখন এসেছো সেটাও টের পাইনি। তুমি তো ডাকোনি আমায়, ডাকলেই পারতে। শুভ্র ঠোঁট কামড়ে শুধালো, ডাকলে কি হতো শুনি? মেহের চিবুক নুইয়ে ফেলে আরও বেশি। শুভ্র হাসি চেপে সবটুকু দূরত্ব ঘুচিয়ে মেয়েটাকে টেনে নিয়ে বলে হাসকি স্বরে,
তোকে হঠাৎ করেই খুব আদুরে লাগছে মেহের। ইচ্ছে করছে খুব করে আদর করে দিই। মেহের এক ধাক্কায় শুভ্রকে দূরে সরায়। নিচে নেমে পিছু ফিরে মুখ লুকিয়ে বলে ধরা গলায়, দরজা খুলে দাও প্লিজ, অনেকটা সকাল হয়ে গেছে। শুভ্র হেসে ফেলল শব্দহীন। গা ঝেড়ে বিছানা ছাড়ল। মেয়েটাকে জ্বালাতন করল না আর। দরজা টানল, খুলল না। বুঝতে বাকি রইল না বাইরে থেকে আটকানো হয়েছে দরজাটা। হাঁপ ছাড়ল শুভ্র। বিছানার উপর থেকে ফোন তুলে আদ্রের নাম্বারে ডায়াল করল। একবারই রিসিভ হতেই শুভ্র বলল গলা ভার করে, দরজা আটকে রেখেছিস কেন? খুলে দে। ওপাশ থেকে টুংটুং করে ফোন কাটার আওয়াজের পরপরই দরজার বাইরে থেকে সাফার উচ্চ বাক্য ভেসে আসলো, পাওনাদাররা দরজা অবরোধ করে রেখেছে ভাইয়া, টাকা না দিলে এই দরজা আজ আর খুলবে না। শুভ্র হতবাক হয়ে কান থেকে ফোন নামায়, গলা বাড়িয়ে বলে, টুকটুকি, দরজা খুলে দে। আগে টাকা দাও, তারপর। কাল বোকা বানিয়েছিলে আমাদের, এতে পার পাবে ভেবেছ? আজ আর ছাড়ছি না তোমায়। টাকা দিলে তবেই দরজা খুলব, আর না দিলে ভেতরেই বসে থাকো তোমরা। আমরা আর বোকা বনে দরজা খুলছি না আজ। দেখ বনু, মজা করিস না সকাল সকাল, টাকা পেয়ে যাবি। এখন দরজা খোল। মেহের বেরোবে বাইরে। এবার মেঘার আওয়াজ শোনা গেল, ভাবিকে নিয়ে ঘরেই থাকো ভাইয়া, আমরা এমনি এমনি দরজা খুলব না আজ। আদ্র বাদ পড়ল না, তোমার ঘরের দরজায় দুটো তালা ঝুলছে ভাইয়া, টাকা দিলে তবেই চাবি ঘুরিয়ে তালা খোলা হবে, তার আগে নয়। তুমি কিপটেমি করছো কেন বলো তো? তোরা বাচ্চামো করছিস কেন? আদ্র, তুইও যোগ হয়েছিস ওদের সাথে? হ্যাঁ ভাইয়া, ওদের সাথে যোগ দিয়ে দল ভারী করেছি একটু। আমার কাছে ক্যাশ নেই এই মুহূর্তে, থাকলে কালই দিয়ে দিতাম তোদের। এখন দরজা খোল, পরে টাকা দিয়ে দেব আমি, ট্রাস্ট মি। মেঘা বলল প্রত্যুত্তরে। বিশ্বাস আর নিঃশ্বাস। একবার চলে গেলে আর ফিরে আসে না ভাইয়া। একবার বিশ্বাস হারিয়েছি তোমার উপর, আর পারছি না বিশ্বাস করতে। ক্যাশ নেই তো কি হয়েছে, কার্ড দিয়ে দাও আমাদের, আমরা ভাঙিয়ে নিতে পারবো, কিন্তু না দিলে দরজা খুলবো না বলে রাখলাম। মেঘা, প্লিজ দরজা খুলে দে। তুই না আমার মিষ্টি বোন, তুমিও আমার মিষ্টি ভাইয়া, বাট এখন তোমার কথায় গলতে পারছি না ভাইয়া, সরি। শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। এগুলোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মেহেরও পেছন থেকে তাড়া দিচ্ছে ওদের আবদার মিটিয়ে দেওয়ার জন্য। আলমারি থেকে ব্যাংক কার্ড বের করল শুভ্র। ওর কাছে ক্যাশ নেই এটা সত্য। দরজার নিচ দিয়ে কার্ডটা বাইরে বের করে দিয়ে বলল, এই নে, যা ইচ্ছে তাই কর। তোদের ডিমান্ডের থেকেও বেশি অ্যামাউন্ট আছে কার্ডে, এবার তো দরজা খোল। মুহূর্তেই খট করে দরজা খুলল। দরজার বাইরে আদ্র, মেঘা আর সাফা দাঁড়িয়ে। শুভ্রকে দেখা মাত্রই শব্দ করে হেসে উঠল ওরা। মেহের দ্রুত ঘর থেকে বেরোলো। মেঘার হাত খামচে ধরে পিছু ফিরে শুভ্রর দিকে এক ঝলক চেয়ে বোকা বোকা স্বরে বলল চট করে, আমি নিচে যাচ্ছি ভাইয়া, তুমি এবার ঘুমাও। অগত্যা বৃহৎ নয়নে মেয়েটার দিকে বর্ষিত হয় চার জোড়া দৃষ্টি। সাফা মেঘার আদ্র সমস্বরে উচ্চারণ করে টান দিয়ে, ভাইয়া। ভ্যাবাচাকা খায় মেহের। শুভ্র রাগী চোখে কটমট করে চেয়ে আছে। এই মেয়েটা আসলে একটা গাধা। যদি মিনিমাম কমন সেন্স থাকে ওর মাথায়। মনে মনে রাগ পিষে বিড়বিড় করল শুভ্র, গাধা, কাল আমার সাথে বিয়ে হয়েছে তোর। ভ্যাবলার মতো ঘুমিয়েছিলি বলে দয়া মায়া দেখিয়ে বাসরটা করিনি, তাই বলে এখনো ভাইয়া ডাকবি আমায়? আমি তোর কোন জন্মের ভাই? বন্ধুর বোনরূপী বউ না হলে এক্ষুনি বন্ধুর বাড়িতে রিটার্ন করে দিতাম তোকে। বউয়ের মুখে সাত সকালে ভাইয়া ডাক শুনতে হচ্ছে, কি মুসিবত আমার।
আদ্র, সাফা আর মেঘা এক মুহূর্ত পর হো হো করে হেসে উঠল। ওদের হাসিতে লজ্জায় মুড়িয়ে গেল মেয়েটা। মেঘা ভেঙিয়ে বলল, ভাইয়া তুমি এবার ঘুমাও, আমরা যাই, চলো ভাবি। সাফার হাতে কাঠ। শুভ্রকে লাস্টবার কাঠটা দেখিয়ে ভেঙচি কেটে নিজের ঘরের দিকে দৌড় দিল সে। কেবলই দুই দিকে মাথা নাড়ালো শুভ্র। আজ ওদের বৌভাত, সন্ধ্যার পর গেট টুগেদার, অতিথি আসবেন অনেক, ব্যস্ততা দ্বিগুণ বেশি। রৌদ্রের নাগাল নেই কাল থেকে, রাতেও বাড়িতে দেখা যায়নি আর। বিকেলের আগে আগে আজ কিছু পুরনো মুখ হাজির হয়েছে। বিয়েতে আসতে পারেনি এনারা, তবে বিয়ের পরদিন বৌভাতে ঠিকই এসেছেন। রুবিনা কাবিরের একমাত্র বোন রেহানা শিকদার আর তার পুরো পরিবার। এই পরিবারের সাথেই আলাদা করে নতুন একটা সম্পর্ক জোড়ার কথা ছিল 5 বছর আগে, তা জোড়া লাগেনি। বরং বর্তমান সম্পর্কেও টানাপোড়েন লেগেছে, ভেঙেছে সম্পর্কের শৃঙ্খল। সেই 5 বছর আগ থেকেই বোনের সাথে মনোমালিন্য ছিল রুবিনা কাবিরের। তবে সময়ে সময়ে মনোমালিন্য কমে এসেছে। সম্পর্কটা পুরোপুরি আগের মতো স্বাভাবিক না হলেও মধ্যাকান্নায় তিক্ত নেই এখন। এখন মিটে এসেছে সব মন কষাকষি। রেহানা শিকদারের সাথে তার পুরো পরিবার এসেছে। স্বামী ইসমাইল শিকদার, বড় মেয়ে আরিবা শিকদার ইভা, ছোট মেয়ে সানিহা শিকদার সারা, আর একটা 3 বছরের ফুটফুটে বাচ্চাও আছে সাথে। সবার আগমন স্বাভাবিক হলেও ইভার আগমনটা বেশ সংঘাতে ফেলেছে কাবির পরিবারের সকলকে। 5 বছর আগে সেই ঘটনায় ঘা পড়ল আজ আবার। রৌদ্র এখনও বাড়িতে নেই। সে ফিরলে এই মেয়েকে এ বাড়িতে দেখার পর কি করবে কে জানে। ভয়ে তটস্থ রুবিনা কাবির। একই কাল থেকে ছেলের চিন্তায় দিশেহারা। এখন ইভাকে দেখে ব্যাকুল হয়ে পড়লেন আরও বেশি। তার বেপরোয়া ছেলে যে পরোয়া করবে না কোনো কিছুর। এতদিনে বোনের সাথে পুনরায় সম্পর্কটা ঠিক হয়েছে একটু। আবার কি হবে কে জানে। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসেছেন। মেহেরকে সাজানো হচ্ছে ওর রুমে। অলরেডি বাদবাকি অতিথিরাও আসা শুরু করে দিয়েছেন। মেঘা নিজের রুমেই আছে, তৈরি হয়েছে সে। এত এত মেহমানদের ভিড়ে নিচে নামেনি আজ, ঘরেই বসে আছে সেই থেকে। দরজা খুলে হুড়মুড়িয়ে কেউ ভেতরে ঢোকা মাত্রই চমকালো মেয়েটা। ধক করে চাইল দরজার দিকে। অমনি কণ্ঠ চিপে উদ্বিগ্ন হয়ে উৎসুকতায় চেঁচিয়ে উঠল সারা, মেঘা! ছ্যাদ করে ওঠে মেঘা। নিমিষেই প্রগাঢ় হাসি ফোটে ওষ্ঠ জোড়ায়। সারা ছুটে এসে জড়িয়ে ধরে মেঘাকে। মেঘা, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস বল আগে। মেঘা হাসি সমেত বলে, আমি ভালো আছি। আমিও তো কতদিন পর দেখলাম তোকে, তুই কেমন আছিস বল। আমি বিন্দাস আছি, তোকে দেখে আরও বেশি বিন্দাস হয়ে গেলাম। উফ, আমার যে কি খুশি লাগছে, ভাবতেই পারবি না। বল, কতদিন পর তোর সাথে দেখা, সেই কবে থেকে আসবো আসবো করেও আসা হচ্ছে না, অবশেষে আসলাম শুধু তোর সাথে দেখা করার জন্য। ইস, আজ আমি ভীষণ হ্যাপি, ইউ নো। তোকে দেখে খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে আমার। মেঘা ফিক করে হাসে, সারাকে ছেড়ে বলে, পাগল একটা, সেই পাগলই রয়ে গেছিস। কখন আসলি বল আগে। কেবলই তো আসলাম, এসেই তোর কাছে ছুটে এসেছি, এক মুহূর্ত অপেক্ষা করিনি। মেঘা ঠোঁটের হাসি কমায়, ধীরে বলে, আঙ্কেল আন্টি আসেননি? এসেছে তো, আর ইভা আপুও। থামল সারা। মেঘার মুখ পানে তাকিয়ে বাকি কথা গিলে নিল। বলল কথা পেঁচিয়ে, এসব ছাড়, কত শুকিয়ে গেছিস তুই, খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক। করি তো। মলিন ছোট উত্তর। হাসার চেষ্টা করল সারা। মেঘাকে টেনে খাটের উপর বসালো।
সাইড ব্যাগ থেকে হাত ডুবিয়ে কয়েকটা লজেন্স বের করলো। মেঘার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখ, তোর পছন্দের লজেন্স এনেছি তোর জন্য। জানিস, আমাদের স্কুলের পাশের দোকানটায় এখনও পাওয়া যায় এসব। আমি আসার আগে অনেকগুলো নিয়ে এসেছি তোর জন্য। তোর তো এটা খুব পছন্দ। আমরা কত খেতাম আগে। মেঘা গাল ভরে হাসে। সারাও সেই ছোট্ট কালের ফ্রেন্ড। সেই ক্লাস 2 থেকে বন্ধুত্বই পাগলটার সাথে। বন্ধুত্বের দূরত্ব এসেছে 5 বছর আগে। মেঘা তো এখন আর নিজের বাড়িতে থাকে না। সব হারিয়ে এই বাড়িতে পড়ে আছে, নিজের সেই ছোট্ট বাড়িটা থেকে অনেকটা দূরে। সারার সাথে দূরত্ব বেড়েছে সেই তখন থেকেই। এই বাড়ির আত্মীয় হওয়ার আগে সারা ওর বেস্ট ফ্রেন্ড, ওর জান ছিল। আর বেস্ট ফ্রেন্ডের খাতিরেই 5 বছর আগে তার দেখা হয়েছিল রুডবিক কাবির রৌদ্র নামে এক রুক্ষ বেপরোয়া ছেলের সাথে। বেস্ট ফ্রেন্ডের খাতিরেই 5 বছর আগের কমিউনিটি সেন্টারের সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মেঘা। সেখানেই বরবেশে প্রথম দেখেছিল সেই ইরিটেটিং লোকটাকে। মেঘা বড্ড খুশি ছিল সেদিন। সারার বোন হওয়ার দরুন মেঘার কাছেও ইভা ছিল আপন বোনের ন্যায়। আপনজনহীনা অনাথ একটা মেয়েটার দ্বিতীয় পরিবার ছিল শিকদার পরিবার। মেঘাকে খুব স্নেহ করত ও বাড়ির সবাই। কিন্তু সেই দিনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর, সেই বেপরোয়া ছেলের ঔদ্ধত্যের পর মেঘা ছিন্ন হয়েছে তার সেই দ্বিতীয় পরিবার হতে। এখানে এসে পড়েছে সে, পেয়েছে কাবির পরিবার। সেবার বিয়ের দিন ইভাকে বউ সাজে দেখেছিল মেঘা, আর রৌদ্রকে দেখেছিল ইভার বর রূপে। ইভার পালিয়ে যাওয়ার ঘটনা জানত না সে। তার আগেই বাড়িতে ফেরার জন্য বেরিয়ে এসেছিল সেন্টার হতে। বেরোনোর পরপর বাড়ি ফেরার আগেই পথিমধ্যে রাস্তার ধারে রৌদ্রকে দেখা মাত্রই থমকেছিল ষোড়শী কন্যা। চেনা মুখোশটি দেখা মাত্রই গদগদ হয়ে এগিয়ে গিয়েছিল সে। অতপর বাকিটা যা হয়েছে সব অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, যা কভু কল্পনাও করেনি ষোড়শী কন্যা। যা সেই ষোড়শী কন্যার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে, রং বদলে দিয়েছে জীবনের। সারার সাথে আজকাল দেখা হয় না, কথা হয় টুকটাক ফোনে। ওদের আগের মতো সেই গভীর বন্ধুত্বটা নেই। একে অপরকে ঘৃণা অচল ছিল ওরা। সেই অচলতা কেটে গেছে, সয়ে গেছে সবটা। সারা মেয়েটা বড্ড ভালো। মেঘাকে আজও খুব বেশি ভালোবাসেও। এই যে কাছে পেয়েছে, কত শত কথা জমে আছে, সবটা উজাড় করে বলবে এখন। করছেও তাই। মেঘাকে জড়িয়ে গল্প জুড়ে বসেছে। চুপচাপ আনমনে শুনছে মেঘা, মনটা অন্য কোথাও। সাফা এতক্ষণে ঘরে আসলো। খাটের উপর মেঘার সাথে সারাকে দেখে কুঁচকে আসলো চোখ মুখ। তেজি হয়ে এগিয়ে এসে ফোঁস করে বলল, সারা, তোমাকে তোমার মা খুঁজছে, ডাকছে নিচে। সারা কথা বন্ধ করল। মেঘাকে উদ্দেশ্য করে বলল, এখানে থাক, আমি গিয়ে দেখি আম্মু ডাকছে কেন। এক্ষুনি আসছি আমি, কেমন? বলেই বেরিয়ে গেল। ও বেরোতেই ওষ্ঠ উল্টায় সাফা। গাল ফুলিয়ে কাতর চোখে তাকিয়ে বলে নিভু স্বরে, সারার সাথে একদম মিশবি না বলে দিলাম। তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখন ওর আর কিচ্ছু নোস। বেশি ঢলাঢলি করবি না ওর সাথে। আমার কিন্তু একটু ভালো লাগে না তোর সাথে ওকে দেখলে। বল আমায়, ওর সাথে কথা বলবি না বেশি। শুধুমাত্র তোর বেস্ট ফ্রেন্ড আমি। সাফা ব্যতীত তোর লাইফে আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই। মেয়েটার উল্টোপাল্টা কথায় মিহি হেসে ওঠে মেঘা। এই মেয়েটাও কম পাগল নয়। সন্ধ্যা হতে চলল, তবুও বাড়ির ছোট ছেলের কোনো পাত্তা নেই। রুবিনা কাবির চিন্তায় চিন্তায় টলে পড়েছেন। মাথা ঠিক রাখতে পারছেন না আর। তোফায়েল কাবিরের কাছে খবর পেয়েছেন তার ছেলের ফ্লাইট আছে আজ রাতে। 9টার ফ্লাইটে তার ছেলে পাড়ি জমাবে অদূরে। তার মানে আটকানো যাবে না তার ছেলেকে। থামবে না তার বেপরোয়া ছেলে। কেউ রুখতে পারবে না তাকে।
এই ভেবেই কেঁদে কেঁদে অস্থির রুবিনা কাবির। বিকেলের পর থেকে ঘর হতে বেরোয়নি আর। অতিথিদের সামনে যাননি, প্রকাশ করেননি দুর্বলতা। শুভ্র আর মেহেরকে বাইরে স্টেজের উপর বসানো হয়েছে। আজ মেয়েটা শুভ্র সফেদ রঙের লেহেঙ্গা পরেছে ভারী কাজের, শুভ্রও তাই। মেহেরের বাড়ি থেকেও সবাই এসেছে ইতোমধ্যে। মেঘার সেভাবে ঘর হতে বেরোচ্ছে না আজ। খানিক আগে সাফা টেনে টুনে ওকে নিয়ে বেরিয়েছে গার্ডেনে। শিশির এসেছে আজ। অনেক করে বায়না ধরে বলার পর সেই মেয়ে এসেছে এ বাড়িতে। সাফার মেঘার ক্লোজ ফ্রেন্ড হওয়ার দরুন বিয়েতে শুধুমাত্র ওকে ইনভাইট করেছিল ওরা। কিন্তু ওই মেয়ের সময় কুলোয়নি বিয়েতে হাজির হওয়ার মতো। তবে বৌভাতে আর ছাড় দেয়নি। টুকটুকি অনেকবার জিদ্দি খেয়ে ওকে আসতে বলেছিল। এত করে বলার পর কথা রাখতে এসেছে ও। বিলাসবহুল কাবির ম্যানশন ঝিকঝিক করছে উত্তাল সাজসজ্জায়। অদূর পর্যন্ত ঝলকানিতে চোখ ঝলসে যাচ্ছে সবার। শিশির অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে, বেড়ে উঠেছে অভাবে। এত বড় বাড়ির এত এত সাজসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন অবস্থা ওর। প্রথমবার এই বাড়িতে আগমন তার। গেটের বাইরে থেকে সাফার মেঘা ওকে রিসিভ করে নিয়েছে। মেয়েটা আজকেও খুব সাধারণ পোশাকে এসেছে এখানে। এত এত চাকচিক্যতায় মলিন দেখাচ্ছে ওর সাজ পোশাক। তবুও মেয়েটার আত্মসম্মান কম নয়। ওকে নিয়ে পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে মেঘা আর সাফা। বাইরে প্রচুর ভিড়। গেস্টরা একে একে বেড়েই চলেছে। সন্ধ্যার আধার নেমেছে চারপাশে। তবেই আধার কাবির ম্যানশনের উজ্জ্বল আলোকে একটু ক্ষীণ করতে পারেনি। মেঘা, সাফার, শিশির আর সারা ওরা বাইরের হইচই ফেলে ড্রয়িং রুমের একধারে বসে আছে। গল্প করছে টুকটাক। রৌদ্র বাড়িতে কখন এসেছে এসব ভিড়ভাট্টায় কেউ লক্ষ্য করেনি। ফ্রেশ হয়েছে সে। রোজকান্নায় ভেজা শরীরে টি শার্ট জড়িয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে ধূপধাপ পা ফেলে নিচে নামল। ওর পায়ের শব্দে চকিতে তাকালো তার রমণী। বিশাল বড়সড় ঝটকা খেল সারা। রৌদ্রের ফেরার সম্বন্ধে ওরা অজ্ঞাত। কেউই জানে না যে রৌদ্র ফিরেছে। এমন আচমকা এত বছর পর রৌদ্রকে দেখা মাত্রই বিস্ময়ে দাঁড়িয়ে গেল রমণী। অস্ফুটে উচ্চারণ করল, রৌদ্র ভাইয়া। রৌদ্র এক ঝলক চেয়েছে ওদের দিকে, শুধুমাত্র একজনের দিকে। কাঙ্ক্ষিত জনের দিকে তৃষ্ণার্ত নয়নে এক ঝলক তাকিয়ে দ্রুত দৃষ্টি ফেরালো। গলা থেকে টাওয়াল সরিয়ে ঝাড়া মেরে ডাকলো উচ্চস্বরে, মম।